সবাইকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বাংলাদেশের দক্ষিণ সীমান্তে অবস্থিত রাখাইন প্রদেশ, যে স্থানটি গত এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ কবলিত, সেই স্থানটি গত নভেম্বর-ডিসেম্বর মাসে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মায়ানমার জান্তা সরকারকে হটিয়ে আরাকান আর্মি সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। নতুন এই বাস্তবতার অংশ হিসাবে বর্তমানে বাংলাদেশ ও মায়ানমারের সাথে 271 কিলোমিটারের সীমানা এই আরাকান আর্মি তারা নিয়ন্ত্রণ করছে। বর্তমান পরিস্থিতিতে মায়ানমার জান্তা সরকার মূল ভূখণ্ড থেকে আরাকানে সব ধরনের যে সরবরাহ সেটা বন্ধ রেখেছে, আর সেখানে সমুদ্র পথ দিয়ে প্রবেশের একমাত্র বন্দরটি জান্তা সরকারের দখলে এখন আছে। ফলশ্রুতিতে সেখানে অতি সন্তর্পণে মানবিক বিপর্যয় ঘটতে চলেছে। রাখাইনের নিজস্ব খাদ্য সামগ্রী নিঃশেষ হয়ে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ইউএন কর্তৃক সতর্কতা জারি করা হয়েছে যে এরকম চললে 2025-এর মাঝামাঝি নাগাদ রাখাইনে দুর্ভিক্ষ দেখা দিবে। এ ধরনের একটি মানবিক বিপর্যয় এড়াতে বাইরে থেকে রাখাইনে ত্রাণ সামগ্রী পাঠানো অতীব জরুরি একটি বিষয়, আর সেটা পাঠানোর জন্য একটি হিউম্যানিটেরিয়ান করিডোর স্থাপন করা ছাড়া কোনো উপায় নেই। ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে এ ধরনের করিডোর স্থাপনের জন্য একমাত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করা সহজ হবে। রাখাইনের অবস্থা মানবেতর, সেখানে সাহায্য পাঠানো একান্ত একটা মানবিক বিষয়। দুর্ভিক্ষ পীড়িত রাখাইনে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য ইউএন যদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হিউম্যানিটেরিয়ান করিডোর চায়, তবে বাংলাদেশের জন্য কি সিদ্ধান্ত দেওয়া যুক্তিযুক্ত হবে সেটা ভাববার বিষয়, এবং দেশে বর্তমানে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে সেই সিদ্ধান্ত কিভাবে নিতে হবে সে বিষয়ে চিন্তা করতে হবে। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে রাখাইনে বিরাজমান পরিস্থিতি নিয়ে ধারাবাহিক আলোচনা আজকের পর্বের আলোচনার বিষয় হলো হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার ব্যাপারে আমাদের কি করা উচিত, হোয়াট উই শুড ডু অ্যাবাউট হিউম্যানিটেরিয়ান করিডোর। আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। হিউম্যানিটেরিয়ান করিডোর নতুন কোনো বিষয় না হলেও আমাদের অঞ্চলে এরকম ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, কিন্তু উল্লেখ্য যে বিশ্বের বিভিন্ন জায়গায় স্থাপিত হিউম্যানিটেরিয়ান করিডোরের অভিজ্ঞতা পুরোটা কিন্তু ইতিবাচক নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হিউম্যানিটেরিয়ান করিডোর সম্পর্কে প্রাথমিক একটা ধারণা থাকা অতীব প্রয়োজন। মোটামুটিভাবে বিবাদমান পক্ষের ভিতর চলমান যুদ্ধের মধ্যে আটকে পড়া দুর্গত জনগোষ্ঠীর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট নিরাপদ রাস্তাকে হিউম্যানিটেরিয়ান করিডোর বলা যায়। তবে মনে রাখতে হবে, এ ধরনের ব্যবস্থা ডাবল এজড সোর্ড বা দুমুখ তরবারির মতো। এই ব্যবস্থা আহত নিহতদের নিরাপদ স্থানে নিয়ে আসা বা ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য জীবন বাঁচানোর রাস্তা বা লাইফ লাইন হতে পারে, কিন্তু সংশ্লিষ্ট কোনো পক্ষ এই ব্যবস্থাকে তাদের নিজেদের সুবিধার্থে কাজে লাগিয়ে দুর্গত মানুষের দুর্গতি আরও বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা আলোচনা করব যে রাখাইনের জন্য হিউম্যানিটেরিয়ান করিডোরের বেনিফিট বা সুবিধা কি কি। প্রথম সুবিধাটি হচ্ছে সেফ প্যাসেজ অ্যান্ড এভাকুয়েশন, নিরাপদ যাতায়াত এবং এভাকুয়েশন, অর্থাৎ এই করিডোর দিয়ে নিরাপদে আহত নিহত মানুষজনকে রাখাইন থেকে আনা নেওয়া করা যাবে। দ্বিতীয়টি হচ্ছে এইড ডেলিভারি বা ত্রাণ সামগ্রী পৌঁছানো। এই করিডোর দিয়ে রাখাইনে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব হবে। 3 নম্বরটি হচ্ছে প্রোটেকশন অফ সিভিলিয়ান্স, বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া। এগুলো হচ্ছে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটার সুবিধাসমূহ। এই করিডোরের কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধাসমূহ আমি এখন আলোচনা করব। তার প্রথমটি হচ্ছে এক্সপ্লয়টেশন অ্যান্ড ম্যানিপুলেশন, সুযোগ নিয়ে নিঃস্বার্থ উদ্ধার করা। সংশ্লিষ্ট পক্ষ, বিশেষ করে ইউএস, চায়না বা ইন্ডিয়া, তাদের ঘোষিত উদ্দেশ্যের বাইরে নিজেদের স্বার্থসিদ্ধির কাজে এই করিডোরকে ব্যবহার করতে পারে। দ্বিতীয় সমস্যাটি হলো ল্যাক অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। বাস্তবায়নে যেহেতু একাধিক পক্ষ জড়িত থাকবে, তাই এর বাস্তবায়নকালে এ ধরনের একটা সমস্যা দেখা দিতেই পারে। 3 নম্বর হচ্ছে লজিস্টিক চ্যালেঞ্জেস, অর্থাৎ লজিস্টিক সমস্যাসমূহ। করিডোরের কার্যক্রম পরিচালনার সহায়ক যন্ত্রপাতি এবং নিয়োজিত মানুষের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে করিডোর
এর কার্যক্রম ব্যাহত হতে পারে। আর 4 নম্বর সমস্যাটা হচ্ছে পটেনশিয়াল ফর কনফ্লিক্ট এসকালেশন, অর্থাৎ বিবাদ বৃদ্ধির সম্ভাবনা। সংশ্লিষ্ট পক্ষের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে নতুন সংঘাতের জন্ম হতে পারে। সকলকে জানতে হবে যে কোনো হিউম্যানিটেরিয়ান করিডোর কার্যকরী হওয়ার অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন প্রথমটি হলো সংশ্লিষ্ট সব দলের আন্তরিক সহযোগিতা এবং গৃহীত সিদ্ধান্ত মেনে চলা। দ্বিতীয়টি হচ্ছে সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা। তৃতীয়টি হচ্ছে করিডোর এলাকা বা নির্ধারিত নিরাপদ এলাকা পরিষ্কারভাবে চিহ্নিত করা। আর চতুর্থটি হচ্ছে এই কার্যক্রমকে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সম্পদ এবং প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল থাকা। এগুলো বিষয় নিশ্চিত করতে পারলেই করিডোরের সফল হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে রাখাইন প্রদেশে একটি নাজুক পরিস্থিতি বিরাজ করছে। আরাকান আর্মি, যারা একটি নন স্টেট বাস্তবতা, তাদের দ্বারা প্রদেশটি এখন নিয়ন্ত্রিত। মায়ানমার জান্তা সরকার রাখাইনের সকল দ্রব্য সামগ্রী প্রবেশের দ্বার বন্ধ করে রেখেছে। এই প্রেক্ষাপটে গত মার্চে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরেস বাংলাদেশে সফরের সময় ইউএনের তত্ত্বাবধানে বাংলাদেশের ভিতর দিয়ে মঙ্গা পীড়িত রাখাইনে মানবিক সাহায্য পাঠানোর জন্য হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়টি তখন আলোচনায় আসে। বলা বাহুল্য, এই করিডোরকে ক্ষুধার্ত বেসামরিক মানুষদের কাছে খাদ্য সামগ্রী পাঠানোর লাইফলাইন হিসাবে ব্যবহার করে রাখাইনের দুর্ভিক্ষ অবস্থার উন্নতি করতে পারলে সেখানে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠানোর মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের দীর্ঘদিনের রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সমস্যা সমাধানের পথ তাত্ত্বিকভাবে এখান থেকে বের হতে পারে। এটা বলা যায় যে ইউএনের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে রাখাইন প্রদেশে প্রবেশের হিউম্যানিটেরিয়ান করিডোর স্থাপনের মাধ্যমে দুর্ভিক্ষ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিঃসন্দেহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি সাহসী ভূমিকা পালন করেছে। দীর্ঘদিনের যুদ্ধ এবং সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী সহ লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দণ্ডায়মান লক্ষ লক্ষ মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা বাংলাদেশের জন্যে মহানুভবতারই পরিচায়ক। কিন্তু বিশেষভাবে মনে রাখা দরকার যে হিউম্যানিটেরিয়ান করিডোর পরিচালনায় সবকিছু ঠিকঠাক মতো না গেলে বা না চললে আমাদের দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। হিউম্যানিটেরিয়ান করিডোরের অনুমতির বিষয়টি রাজনৈতিক, তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের রাজনীতিবিদদের সংশ্লিষ্ট করেই সিদ্ধান্ত নেওয়ার কোনো বিকল্প নেই। আর এ ধরনের কোনো করিডোর অবশ্যই শর্ত সাপেক্ষে হতে হবে, যেমন সাহায্য সামগ্রী বিতরণের অনুকূল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি নিশ্চিত করতে হবে এবং সে সাথে সাহায্য সামগ্রী যেন প্রাপ্য মানুষদেরকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার কোনো অবকাশ না থাকে সে বিষয়টিও চিন্তার মধ্যে রাখতে হবে। কারণ এ ব্যাপারে মায়ানমার জান্তা সরকারের ট্র্যাক রেকর্ড একদমই ভালো না। 2023 সালে সাইক্লোন মোশার পর জান্তা সরকার রাখাইন এবং শিন স্টেটের মানুষদের ত্রাণ সামগ্র প্রাপ্তি থেকে বঞ্চিত করে। মনে রাখতে হবে একইভাবে বর্তমান পরিস্থিতিতে আরাকান আর্মি তাদের সাহায্য সামগ্রী রোহিঙ্গা বা অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীকে না দেওয়ার সম্ভাবনা এখানে রয়ে যাবে। করিডোরের অনুমতি এবং কার্যকারিতার ব্যাপারে প্রধান প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্যমত এবং করিডোরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সর্বোপরি ইউএনের কঠোর তত্ত্বাবধানে দুর্ভিক্ষ কবলিত মানুষের কাছে সাহায্য পৌঁছানো নিশ্চিত করে করিডোর স্থাপনের সার্থকতা আসতে পারে। এ ব্যাপারে সরকার যে কোনো সিদ্ধান্ত নিক না কেন সেটা হতে হবে সর্বসম্মতিক্রমে। রাখাইন বা আরাকানের জন্য হিউম্যানিটেরিয়ান করিডোরের অনুমতি দিলে বাংলাদেশ যে নানাবিধ হুমকির সম্মুখীন হতে পারে সে বিষয়গুলো বিশেষ বিবেচনায় রাখতে হবে। সেগুলো হচ্ছে, তার এক নম্বরটি হচ্ছে মায়ানমার তথা রাখাইনে ভারত এবং চীনের কৌশলগত লক্ষ্য ও স্বার্থ জড়িত আছে, যা এই অঞ্চলকে একটি ভূ রাজনৈতিক দাবাবোর্ডের মতো অবস্থার সৃষ্টি করেছে। বাংলাদেশ নিজেকে সে পরিস্থিতির মধ্যে জড়িত করে মায়ানমারের গৃহযুদ্ধ সঙ্গে জড়িত হয়ে এর অংশ হয়ে উঠতে পারে। দ্বিতীয় হুমকিটি হলো, একদিকে বেজিং ও মায়ানমার জান্তা সরকারের সম্পর্ক অতি গভীর, অন্যদিকে চীন রাখাইনে আরাকান আর্মির সাথেও যুদ্ধ বিরতির তারা মধ্যস্থতাকারী। এ পরিস্থিতিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাশ্চাত্য শক্তি দ্বারা পরিচালিত হিউম্যানিটেরিয়ান করিডোর
বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 3 নম্বর হুমকিটি হচ্ছে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাপারে রোহিঙ্গাদেরকে বাদ দেওয়া হবে না তার নিশ্চয়তা বিধান না করতে পারলে এটি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ব্যাপারে নেতিবাচক ইঙ্গিত দেবে। এ ধরনের সমস্যা উত্তরণে ইউএনের সরাসরি তত্ত্বাবধানে ত্রাণ বিতরণে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করা অতীব জরুরি। না হলে মায়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মির দ্বারা এই ব্যবস্থাপনা অপব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করবে। ইউএনের করিডোরকে কার্যকরী করার জন্য যুদ্ধবিরতি একটি পূর্ব শর্ত। এছাড়া কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সব পক্ষ, মায়ানমার জান্তা সরকার, আরাকান আর্মি এবং আঞ্চলিক শক্তিধর দেশসমূহের সম্মতি থাকা একান্ত প্রয়োজন। এ ধরনের নিরাপত্তার নিশ্চয়তা বাদে করিডোর অকার্যকর, অন্তঃসারশূন্য একটা কাঠামো হয়ে উঠবে, যা কোনো পক্ষ কর্তৃক এটাকে তাদের উদ্দেশ্য সাধনে হাতিয়ার হিসাবে ব্যবহার করার সুযোগ থাকবে। করিডোরের ব্যাপারে বাংলাদেশের প্রধান শর্ত হওয়া উচিত রাখাইনের সকল কর্মকাণ্ডে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা। মনে রাখা দরকার, রাখাইনের সব স্তরের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছাড়া রাখাইনে স্থায়ী শান্তি স্থাপন করা সম্ভব নয়। করিডোরের অনুমতি দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশকে তার প্রভাব খাটিয়ে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রত্যাবর্ষণের বিষয়টিকে করিডোর ফ্রেমওয়ার্কের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য শর্তসমূহ, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম শর্ত হতে হবে রাখাইনে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে এবং বৈষম্যহীনভাবে সাহায্য দেওয়া নিশ্চিত করতে হবে এবং বিনা শর্তে রোহিঙ্গা সহ সব সংখ্যালঘু আরাকানবাসীকে ত্রাণ প্রদান করতে হবে। মানবিক সাহায্য পাওয়ার জন্য কোনো জনগোষ্ঠীকে আলাদা কোনো নিয়মকানুন পালন করতে হবে, এ ধরনের কোনো বৈষম্য করা যাবে না। কারণ মনে রাখা দরকার যে মায়ানমার জান্তা সরকার এবং আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদেরকে নাগরিক হিসাবে কখনোই স্বীকৃতি দেয়নি। দ্বিতীয় সম্ভাব্য সত্যটি হচ্ছে রাখাইনে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে মানবিক সাহায্য পরিবহন এবং বিতরণ করা সম্ভব হবে না। 3 নম্বরটি হচ্ছে রাখাইনের নেতৃত্বের মধ্যে রোহিঙ্গাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আর সর্বশেষ যে শর্ত, সেটা হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টি করতে হবে। একদিকে বাংলাদেশের পিছনের উঠোনে মায়ানমারের রাখাইন প্রদেশে মানবতার দুর্গতিমূলক পরিস্থিতি আমাদেরকে একটি মানবিক চ্যালেঞ্জের সম্মুখীন করেছে, যা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, তাই বর্তমান সরকারের এ ধরনের একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। অন্যদিকে হিউম্যানিটেরিয়ান করিডোরের বাস্তবতা সামনে আসায় বর্তমানে বাংলাদেশের জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রেখে দেশের ভাবমূর্তি উন্নয়নের একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। রাখাইনের ভৌগোলিক অবস্থানের কারণে স্থানটিতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থ জড়িত হয়ে পড়েছে। বর্তমানে বিরাজমান দ্বিপক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় রাখাইনের সাথে হিউম্যানিটেরিয়ান করিডোর উচ্চ ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ, যা জীবন রক্ষাকারী অথবা অরাজকতা সৃষ্টিকারী হিসেবে পর্যবসিত হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশকে একটি বড় ধরনের সংকটের ভার বহন করতে হচ্ছে, যে সংকট তৈরিতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই। হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রশ্নে চীনের অবস্থান একটি গুরুত্বপূর্ণ দিক। সেটি বর্ণনা করার জন্য এ বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সাম্প্রতিক কিছু বিবৃতির অংশ আমি উল্লেখ করতে চাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, China is not involved in the humanitarian corridor initiative being discussed for sending aid by the UN to Rakhine state. অর্থাৎ ইউএন কর্তৃক রাখাইন প্রদেশে সাহায্য পাঠানোর জন্য যে হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা আলোচিত হচ্ছে, চীন তার সাথে জড়িত নয়। তিনি আরও বলেন, As far as my understanding is concerned, it is an initiative by the United Nations agencies to provide humanitarian supplies to Rakhine state for the people affected by the conflict. China is not involved in this matter. অর্থাৎ আমি যতটুকু বুঝি এটা ইউএন কর্তৃক নেওয়া একটা উদ্যোগ, যার উদ্দেশ্য হলো চলমান যুদ্ধে
রাখাইন প্রদেশের ভুক্তভোগী মানুষদেরকে মানবিক সাহায্য পাঠানো। এই উদ্যোগের সাথে চীন সংশ্লিষ্ট নয়। প্রশ্ন উত্তর পর্বে চীনের রাষ্ট্রদূত আরও জানান, চায়না ডাজ নট ইন্টারফেয়ার ইন অ্যান ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ এনি কান্ট্রি, অর্থাৎ চীন কোনো দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে বাংলাদেশ এবং মায়ানমার শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করে তাদের অর্থাৎ রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে পারবে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় 13 লক্ষের অধিক রোহিঙ্গা শরণার্থী আছে এবং প্রায় প্রতিদিনই শরণার্থীর আগমন বাংলাদেশে অব্যাহত আছে। চীন রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ এবং মায়ানমারের ভিতর মধ্যস্থতা করেছে, যা রাখাইন যুদ্ধের কারণে 2023 সালের শেষের দিকে বন্ধ হয়ে যায়। সেটা আবার শুরু করার ব্যাপারে চীন সহায়তা করবে বলে তিনি জানান। অতি সম্প্রতি নতুন করে উদ্বাস্তু আগমনের ঘটনা উদ্বেগজনক, কারণ অতিরিক্ত আর কোনো উদ্বাস্তু গ্রহণ করার ক্ষমতা বাংলাদেশের নেই। রাখাইন বর্তমানে দুর্ভিক্ষ অবস্থার মধ্যে আছে এবং যুদ্ধের জন্য সেখানে মানবিক সাহায্য পাঠানোর মতো সম্ভাব্য কোনো রাস্তা খোলা না থাকায় বাংলাদেশের ভিতর দিয়ে সাহায্য পাঠানো এখন একমাত্র উপায়। ইউএন তাদের নিজস্ব চ্যানেলে সাহায্য পাঠাবে, বাংলাদেশ কেবল লজিস্টিক সাপোর্ট দেবে। বলা যায় যে রাখাইনে যে বর্তমান দুর্ভিক্ষ অবস্থা চলছে সেটা নিরসন হলে রোহিঙ্গা উদ্বাস্তুদের ফেরত পাঠানোর জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। বিভিন্ন তথ্যমতে জানা যায় যে হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ইউএন কর্তৃক বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি বলে সরকারি মুখপাত্র কর্তৃক জানানো হয়। রাখাইনে যথা দ্রুত সম্ভব মানবিক সাহায্য না পাঠালে যুদ্ধে আটকে পড়া মানুষ সেখানে দুর্ভিক্ষের সম্মুখীন হবে বলে ইউএন কর্তৃক এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার ব্যাপারে মানবিক দিক বিবেচনায় নীতিগতভাবে রাজি হয়েছে বলে জানা যায়। মায়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন প্রদেশে মানবিক সাহায্য পাঠানোর জন্য হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার বিষয়টি দেশের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। তাই বিষয়টি নিয়ে রাজনীতিবিদ, নিরাপত্তা গবেষক, আঞ্চলিক দেশসমূহ এবং সাধারণ মানুষের ভিতর একটা বিতর্কের সৃষ্টি করেছে। হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে দেশের ভিতর বিতর্কের বিষয়গুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল আর সেনাবাহিনীর সাথে পরামর্শ করেছে কিনা। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রাধিকার এবং প্রজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক সংশয়বাদিতা অর্থাৎ পলিটিক্যাল স্কেপটিসিজম এর মধ্যেও হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে যে গঠনমূলক ভূমিকা রেখেছে, আপাত দৃষ্টিতে সেটা প্রশংসার যোগ্য। বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দল দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্ন তুলে করিডোর দেওয়ার প্রসঙ্গকে সমালোচনা করে খোলাখুলি আলোচনার কথা বলেছে। তাদের এই উদ্বেগ একদম যুক্তিযুক্ত, কিন্তু কোনো আভ্যন্তরীণ রাজনৈতিক সংকীর্ণতার প্রেক্ষাপটে এ বিষয়টি নিষ্ক্রিয় করে দেওয়া ঠিক হবে না বলে মনে হয়। বরং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সঠিক পথ দেখাতে হবে, কারণ এটা কোনো দল বা গোষ্ঠীর নয়, এটা জাতীয় একটা ইস্যু। এখানে সরাসরি হা বা না বলারও তেমন কোনো অবকাশ নেই। সরকারকে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি জাতীয় ঐক্যমত গড়ে তুলে করিডোর কোনো দলীয় নয়, জাতীয় ইস্যু হিসাবে চিহ্নিত করা সরকারের জন্য অতীব জরুরি। হিউম্যানিটেরিয়ান করিডোর দিলে তা থেকে উদ্ভূত যে উদ্বেগ সমূহ সেটা আমি এখন আলোচনা করছি। তার প্রথমটি হলো জাতীয় এবং সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়টি হচ্ছে নতুনভাবে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রবেশের সম্ভাবনা। তৃতীয়টি হচ্ছে বাংলাদেশ সন্ত্রাসীদের স্বর্গ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা। চতুর্থটি হচ্ছে মানব পাচার এবং সীমান্তে অবৈধ ব্যবসা বেড়ে যাওয়ার সম্ভাবনা। আর শেষটি হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিধর দেশের সাথে সম্পর্কের অবনতি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। আলোচনার খাতিরে যদি ধরে নেওয়া যায় যে হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মনে রাখতে হবে মায়ানমার সরকার অনুমতি না দিলে তা কার্যকরী করা একদম অসম্ভব। এ ধরনের করিডোর থেকে যেহেতু আরাকান আর্মি উপকৃত হবে, তাই তাদের প্রতিপক্ষ মায়ানমার জান্তা সরকার সম্মতি দেবে না বলে আমরা ধরেই নিতে পারি। বাংলাদেশের জন্য হিউম্যানিটেরিয়ান করিডোরের লাভ এবং চ্যালেঞ্জ। তার প্রথমটি হচ্ছে রাখাইনে আত্মমানবতার সাহায্যের জন্য হিউম্যানিটেরিয়ান করিডোরের অনুমতি দিলে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রশংসা করাবে। যেভাবে
2017 সালে রোহিঙ্গা উদ্বাস্তুদের আশ্রয় দিয়ে বাংলাদেশ প্রশংসা পেয়েছিল, ঠিক তেমনিভাবেই পুনরায় প্রশংসা পাবে। ফলে বিশ্বের দরবারে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। দ্বিতীয়টি হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর ইস্যু ভবিষ্যতে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রত্যাবর্ষণের জন্য বিশেষ সহায়ক হবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে যদি বাংলাদেশের সাথে আরাকান আর্মির একটি ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে এবং ভবিষ্যতে মায়ানমার যদি একটি গণতান্ত্রিক সরকার আসে, তাহলে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহজ হবে। শেষেরটি হচ্ছে ইউএনের তত্ত্বাবধানে হিউম্যানিটেরিয়ান করিডোর বাস্তবায়িত হলে ইউএনে বাংলাদেশের ভাবমূর্তি আরও মজবুত হবে, যা শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বিশ্বে একটি ইতিবাচক মনোভাবের সৃষ্টি করবে। ইতিপূর্বে বিশ্বের বিভিন্ন স্থানে স্থাপিত করিডোরের ইতিহাস খুব আশাব্যঞ্জক নয়, তাই করিডোরের ব্যাপারে চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিশদভাবে আলোচনা করা একান্ত প্রয়োজন। হিউম্যানিটেরিয়ান করিডোরের চ্যালেঞ্জ সমূহ, তার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে মায়ানমারের সাথে আলোচনা না করে এবং মায়ানমার সেনাবাহিনীর সম্মতি না নিয়ে হিউম্যানিটেরিয়ান করিডোর প্রতিষ্ঠা করলে বাংলাদেশ আর মায়ানমার সরকারের ভিতর শত্রুতা ভাবাপন্ন সম্পর্কে জন্ম নেবে এবং মায়ানমারের সাথে যুদ্ধের মতো একটি পরিস্থিতিরও সৃষ্টি হবে, যা বাংলাদেশের নিরাপত্তা এবং শান্তির জন্য একদম ইতিবাচক নয়। দ্বিতীয়টি হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোরটির নিরাপত্তা বিধানের দায়িত্ব এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনা অনেক কঠিন প্রশ্নের জন্ম দিতে পারে। হিউম্যানিটেরিয়ান করিডোর বাংলাদেশের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতি কাজে লাগিয়ে পশ্চিমা শক্তি, বিশেষ করে ইউনাইটেড স্টেটস আমেরিকা, তাদের কোনো কৌশলগত উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াস পেতে পারে। আর তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তা বড় ধরনের সমস্যার জন্ম দিয়ে বাংলাদেশ বড় বড় আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তির ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। 3 নম্বরটি হচ্ছে এ ধরনের একটি করিডোর ভারত এবং চীনের মধ্যে পরস্পর বিরোধী আঞ্চলিক শক্তিকে তাদের ক্ষমতার বলয় প্রসারের প্রতিযোগিতায় লিপ্ত করবে। এছাড়া এই করিডোর ব্যবহার করে ইউএনের সম্মতি নিয়ে আমেরিকা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তার নতুন অবস্থান প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে বাংলাদেশের সাথে ভারত এবং চীনের সম্পর্কে অবনতি হবে। আর শেষ চ্যালেঞ্জটি হচ্ছে এছাড়াও যুদ্ধ পরিস্থিতি আরও অবনতি হয়ে মায়ানমার থেকে আরও রোহিঙ্গা উদ্বাস্তু বাংলাদেশে প্রবেশ করতে পারে। আমাদের দক্ষিণ সীমান্তে মায়ানমারের রাখাইন প্রদেশে যা ঘটছে সেটা অনাকাঙ্ক্ষিত একটা বাস্তব। এই বাস্তবতা সৃষ্টিতে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশ সরাসরি এর ভুক্তভোগী। বাস্তবতা হচ্ছে রোহিঙ্গারা মায়ানমারের বাসিন্দা হলেও সেখানকার সংখ্যাগুরু সম্প্রদায় তাদেরকে কখনোই নাগরিক হিসেবে স্বীকার করে না। রোহিঙ্গাদের ব্যাপারে বর্তমানে রাখাইনের কার্যত শাসক আরাকান আর্মিও একই মনোভাব পোষণ করে। 2015 এবং 2017 সালে মায়ানমার সরকারি বাহিনী কর্তৃক নিপীড়িত বা নিপীড়নের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর থেকে নানাভাবে বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবর্ষণের জন্য চেষ্টা করেও এ যাবৎ কোনো ফল লাভ করতে পারেনি। তার মূল কারণ ছিল বাংলাদেশের হাতে তেমন কোনো ম্যাজিক পাওয়ার ছিল না। কিন্তু বর্তমানে হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রশ্নটি বাংলাদেশের হাতে দর কষাকষির সেই ম্যাজিক দণ্ডটি এনে দিয়েছে। এর মধ্যে যেমন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিজেকে প্রমাণ করার বীজ লুকিয়ে আছে, তেমনি রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ সহ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠারও সম্ভাবনা লুকিয়ে আছে। সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে না পারলে সেটা আমাদের জন্য একটা পরাজয় এবং দুর্ভাগ্য, আর রোহিঙ্গা জনগোষ্ঠীর আজন্ম আশার মৃত্যু। এ সন্ধিক্ষণে বাংলাদেশকে কি করতে হবে, কি করা উচিত, সেটি জাতীয় প্রশ্ন। তাই জাতীয় নেতাদেরকে নিয়েই সম্মিলিতভাবে তার উত্তর খুঁজতে হবে। আমি এখানে মোকোকোমার একটি উক্তি উল্লেখ করে আলোচনা শেষ করব। তিনি বলেছেন, সিকিউরিটি ইজ এ ডাবল-এজড সোর্ড, while a fence sure protects the fenced, it also imprisons the protected। অর্থাৎ নিরাপত্তা হচ্ছে একটি দুমুখ ধারালো তরবারি। একটি বেড়া বেষ্টনীর ভিতরটা সুরক্ষা দেয়, এই বেড়া আবার সুরক্ষা প্রাপ্তদের বন্দীও করে। আরাকানের রোহিঙ্গা সমস্যা নিয়ে আমার এই ধারাবাহিক আলোচনায় আজকের পর্বে সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটা জাতীয় স্বার্থ এবং দেশের সার্বভৌমত্বের বিষয়, তাই বিষয়টি সম্পর্কে সবার মনে চেতনা সৃষ্টি করার জন্য আমার এই প্রয়াস। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের চেতনা সৃষ্টিমূলক বিষয় নিয়ে
সংক্ষিপ্ত আকারে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনা সরাসরি করতে পারলে তাতে সুবিধা হয় যে সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং সকলকে বোঝাতে সুবিধা হয়। সে লক্ষ্যে আমি এবং আমার টিম এ ধরনের বিষয় নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতায় মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।